শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক আপনারা প্রত্যেকেই জানেন চন্দ্রনাথ রথ কার্যত তাকে কালকে গুলি করে হত্যা করা হয়েছে। আর দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় কালকেই দেখা যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে বরানগর সন্দেশখালী থেকে শুরু করে সমস্ত জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পদত্যাগ করেননি, কিন্তু রাজ্যপাল আজকেই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এই মুহূর্তে গভীর ষড়যন্ত্রের ছক দেখছেন অনেকেই। কারণ কেন? শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর মুখ, তার যদি পিএ কে এইভাবে হত্যা করা হয় তাহলে কিন্তু সবাই এর মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য কি এরকম হচ্ছে? শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আমি যদি ভবানীপুরে না জিততাম বা না দাঁড়াতাম তাহলে হয়তো চন্দ্রকে খুন হতে হতো না। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, গভীর ষড়যন্ত্রের আঁচ করছে সবাই, কি এমন গভীর ষড়যন্ত্র থাকতে পারে একটু যদি আমাদেরকে বলেন। দেখো, পরিষ্কার বুঝতে পারছি যে যেভাবে পদত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রী করেননি, আর যেভাবে একতরফা বিজেপির নেতারা, ছোট বড় মেজ দিল্লির নেতারা সবাই শান্তি চাইছে, সবাই মানে মানে মাইক ধরে ধরে বলছেন যে কিছু করবেন না, শান্তির বার্তা দিচ্ছেন, দল থেকে বের করে দিবে। সেখানে কিন্তু যে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের সর্বোচ্চ পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু কখনোই জনস্বার্থে কোনো শান্তির বার্তা দিচ্ছেন না। শান্তির বার্তাটা একতরফা যখন যাচ্ছে, তখন যারা জিহাদি, যারা লুম্পেনাইজড হয়েছে, যারা এতদিন পর্যন্ত বলা যায় যে হিংসার রাজনীতি করেছেন, তারা কিন্তু মনে করছে যে বিজেপির সব নেতারা নিশ্চয়ই তাদের দুর্বলতা হিসেবে তারা দেখছেন। দুর্বলতা হিসেবে দেখে গতকাল পানিহাটিতে তুমি দেখবে অভয়ার মার বাড়ির সামনে বোমা হয়েছে। তার হ্যাঁ, তারপরে তুমি জানো যে বসিরহাটে বিজেপি কর্মীকে আক্রান্ত করা হয়েছে, বরানগরে বিজেপি কর্মীকে আক্রান্ত করা হয়েছে কুপিয়ে। তারপরে আজকে তুমি দেখেছো বোমাবাজি হয়েছে হাওড়াতে। এই সবগুলো ঘটনা কিন্তু, এই সবগুলো ঘটনার একটা উদ্দেশ্য, সেটা হলো অস্থিরতা তৈরি করো। নতুন সরকার শপথ নেওয়ার আগে অস্থিরতা যদি তুমি তৈরি করতে পারো এবং অস্থিরতা তৈরি করে সমাজ মাধ্যমে সেগুলো ছড়িয়ে দাও, দিয়ে তুমি বলতে শুরু করো যে দেখো, দেখো কি ইয়ে নেই, রাজ্যের কি অবস্থা, আমরা কত ভালো তোমাদের রেখেছিলাম আর নতুন সরকার কি অবস্থায় রেখেছে। ফলে শপথ গ্রহণের আগেই যদি সারা রাজ্য জুড়ে একটা অস্থিরতা তৈরি করা যায় এবং এই অস্থিরতাতে তারপরে যদি জিহাদিদেরকেও ইনভলভ করে দেওয়া যায়, যারা গত 15 বছরে কার্যত বলা যায় যে দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল, এদেরকে যদি যুক্ত করে দেওয়া যায় তাহলে গোষ্ঠীগত সংঘর্ষ হবে। গোষ্ঠীগত যদি সংঘর্ষ করে দেওয়া যায় তাহলে সারা ভারতবর্ষে গিয়ে প্রচার করব, আমি রাজ্যে রাজ্যে গিয়ে প্রচার করব যে এই দেখো আমরা 15 বছর ছিলাম, আর এখন বিজেপি আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলাতে গোষ্ঠীগত সংঘর্ষ শুরু হয়ে গেছে, এখানে বিজেপি গোষ্ঠীগত সংঘর্ষ করছে। এবং উদ্দেশ্যটা হলো আমি হেরেছি কিন্তু তোমাকে শাসন করতে দিব না। উদ্দেশ্যটা হলো আমি হেরেছি কিন্তু তোমাকে শাসন কাজে করতে দেব না। মুখ্যমন্ত্রীর মুখে রাষ্ট্রপতি শাসনের কথাও কিন্তু শোনা গেছে স্যার, কালকে মুখ্যমন্ত্রী বলেছেন। এবং আমি তোমাকে পরিষ্কার করে বলছি যে যে তৃণমূল কংগ্রেস সিবিআই এর নাম শুনতে পারতো না, এখন দেখি এই ঘটনার কনটেক্সটে সিবিআই তদন্তের কথা বলছেন, চন্দ্রকোণে সিবিআই তদন্তের কথা বলছে। অনেকেই বলছেন যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আমি তোমায় বলছি যে এটা পরিষ্কার, আমি ষড়যন্ত্র যারা দেখছেন তাদের সাথে সহমত প্রদর্শন করছি যে এর পেছনে কিন্তু একটা ডিজাইন আছে, যে প্রথমে মানুষের উত্তেজনা তৈরি করো, হিংসা ছড়িয়ে দাও। কারণ যারা এতদিন হিংসার ধারক ও বাহক ছিলেন, তাদের মাধ্যমে চারিদিকে হিংসা ছড়িয়ে দাও। সেই হিংসাকে সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রচার করো সারা দেশে। তারপরে আমি গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে জনসভা করব, করে আমি বলবো যে এই রাজ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহরা কি পরিস্থিতি তৈরি করেছে। এবং সবশেষে আমি ভিকটিম সাজবো, আমি ভিকটিম সাজবো। ফলে এবং একই সাথে এই এন্টার প্রসেসের মধ্যে ওই ওপার বাংলার মৌলবাদী যারা শক্তি আছে, জিহাদি শক্তি আছে, বিএনপির মতন শক্তি আছে, তারা কিন্তু তাদেরকে উৎসাহিত করো, তাদেরকে যুক্ত করে দাও। এবং সবশেষে আমি তোমাকে বলবো যে এই প্রসেসটার মধ্যে একটা উদ্দেশ্য, সেটা হলো যে
প্রথম থেকেই যদি আমি বিজেপি সরকারটাকে ডিফেস করতে পারি, কালিমালিপ্ত করে দিতে পারি, প্রথম থেকেই যদি শাসন করতে বাধা দিতে পারি, তাহলে মানুষও ক্ষোভ দেখাবে। ধরো মানুষও বলবে কি হলো। ফলে মানে মানে একেবারে কনসাস যে রাজনৈতিক ষড়যন্ত্র, সেটা হলো যে এই যে যারা গত 15 বছরে খুন খারাপি করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, বিজেপি যেহেতু তারা শান্তির বার্তা দিচ্ছে, মানে প্রধানমন্ত্রী শুরু করে রাজ্যের শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তারা সবাই শান্তির বার্তা দিচ্ছে, সমস্ত নির্বাচিত এমএলএ শান্তির বার্তা দিচ্ছে। তুমি আমাকে দেখাতে পারবে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়েছেন? তুমি দেখাতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়েছেন? তাহলে কিন্তু মানে তৃণমূল কংগ্রেসের যারা হারমাদ, তারা কিন্তু ধরে রাখছে যে এইটা হলো দুর্বলতা, হলো বিজেপির সাথে লড়াই ওই জিহাদিদেরকে উস্কে দাও, জিহাদিদের মাধ্যমে বোমাবাজি করো, গুলি করো। এই জায়গাটা কিন্তু ক্রমশ প্রকাশ্য হচ্ছে যে বিজেপির শান্তির বার্তার দুর্বলতা ওরা কিন্তু ব্যবহার করতে চাইছে পলিটিক্যাল ভাবে। আর একটা জিনিস আপনার সাথে আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, চন্দ্রের কালকে হসপিটালে রয়েছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম করে এমন বিরক্ত করছে, লাস্টে সজল ঘোষ সেখানে বলতে বাধ্য হচ্ছে একটা ছেলে মারা গেছে, তোমরা এখানে এত চেঁচাচ্ছ কেন? স্যার, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো, বিজেপির সংগঠন ছিল না, লোক ছিল না, তাহলে এই যে লোকগুলো এখন কোথা থেকে বিজেপির পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে? এখন অটো স্ট্যান্ডে যান, রাস্তাঘাটে যান, বিজেপির পতাকা, কারণ এইটাকে আশ্রয় করে কি তৃণমূল কংগ্রেস বাঁচার চেষ্টা করছে? না দেখো, এই যে বেনজলটা ঢুকিয়ে দিতে পারলে এদের মাধ্যমে সাপোর্টেজ করবে। ফলে এরা কৌশলগতভাবে চাইছে যে কিছু লোককে, জিহাদি লোককে ঢুকিয়ে দাও বিজেপির মধ্যে, যারা বিজেপিটাকে ঘেটে দিবে এবং বিজেপিকে কালিমালিপ্ত করে দিবে। দেখো, মানুষ কিন্তু ভোট দিয়েছে, লাইনে দাঁড়িয়ে 93%, 100 জনের মধ্যে 93 জন ভোট দিয়েছেন। ওই ইতিহাস তৈরি করেছে। এই যারা বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, তারা একটা প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, তারা একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য ভোট দিয়েছেন, তারা ভোট দিয়েছেন যে ভাই আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সুশাসন প্রতিষ্ঠা হবে, তারা অনেক আশা নিয়ে ভোট দিয়েছেন। সরকার হলে অনেক কিছু পাবো, এই আশাটা, আমি হেরে গেছি, ফলে তোমাকে আমি শাসন করতে দিব না, ছকটা একদম পরিষ্কার। শাসন তৈরি করব আমি নিজে নরকের শাসন 15 বছর তৈরি করে রেখেছিলাম, আর নতুন সরকারকেও আমি শাসন করতে দিব না, নতুন সরকারকেও আমি গুড গভর্নেন্স বা সুশাসন প্রতিষ্ঠা করতে দিব না। এটা কিন্তু একটা বিরাট ষড়যন্ত্র। আমি তোমায় ষড়যন্ত্র কারা করতে পারে, আপনি কাদেরকে আমি তো পরিষ্কার বলছি যে যারা গত 15 বছর ধরে এই রাজ্যে জিহাদি শাসন ব্যবস্থা কায়েম রেখেছিল, যারা 15 বছর ধরে মানুষকে কথা বলতে দেয়নি, যারা 15 বছর ধরে দুর্নীতি করেছে, যারা 15 বছর ধরে বলা যায় যে সর্বত্র অরাজক পরিস্থিতি তৈরি করেছে, ললেসনেস তৈরি করে রেখেছিল, যারা কোনো মতেই শাসন করতে চায়নি, গুড গভর্নেন্স দিতে চায়নি, এই শক্তিটা এতটাই প্রবল যে এই শক্তিটাই কিন্তু এই শক্তিটাকে দমন করা বা এই শক্তিটা যে প্রতিনিয়ত ষড়যন্ত্র করবে, নতুন সরকারকে কালিমালিপ্ত করবার চেষ্টা করবে, সর্বভারতীয় স্তরে নানা রকম ন্যারেটিভ তৈরি করবে এবং বহু দাঙ্গার মতন ঘটনার উৎসাহ দিতে পারে। এই শক্তিটাকে কিন্তু আমি বলছি, এরা এমন একটা শক্তি, একে তুমি যদি আন্ডার এস্টিমেট করো ভীষণ ভুল হবে। ফলে নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ হলো যে ষড়যন্ত্রগুলো বা যে নতুন নতুন ন্যারেটিভ গুলো তৈরি করবে, যেগুলো নিয়ে ওরা এমনকি জাতীয় স্তরে প্রচারে বেরোতে পারে। ফলে এই ন্যারেটিভটা যদি ভাঙতে হয়, তাহলে পরিষ্কার যারা গত 15 বছর দুঃশাসন কায়েম করেছিল, প্রত্যেককে ধরে ধরে ন্যায় বিচারের মধ্যে ঢোকাতে হবে। অর্থাৎ মানুষ কিন্তু যে এই পরিবর্তনটা করেছে বহু প্রত্যাশায়, তারা যেমন কলেজ বিশ্ববিদ্যালয়ের সুশাসন চাইছে, তারা যেমন কলকারখানা চাইছে, তারা যেমন কর্মসংস্থান চাইছে, তেমনি তারা চাইছে গত 15 বছরে যারা দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল তাদেরকে ধরে ধরে একেবারে পুলিশি ব্যবস্থা নিয়ে তাদেরকে জেলে পুরতে। যদি বিজেপি সরকার সামান্যতম অবহেলা করে, অর্থাৎ যারা দুষ্কৃতী ছিল, সে কাউন্সিলর হতে পারে, সে এমএলএ হতে পারে, সে সাধারণ তৃণমূল কর্মী হতে পারে, যারা কাটপানি খেয়েছে, সিন্ডিকেট চালিয়েছে, মানুষের উপর অত্যাচার করেছে, তাদেরকে যদি স্পেসিফিক কমিশন তৈরি করে আইডেন্টিফাই করে কমিশন তৈরি করতে হবে, কমিশন তৈরি করে মানুষের থেকে শুনানি নিতে হবে, মানুষের থেকে অভিযোগ নিতে হবে, অভিযোগ নিয়ে প্রত্যেকের কেস স্পেসিফিক তাদের তদন্ত করে শাস্তির ব্যবস্থা যদি না দিতে পারে,
তাহলে কিন্তু আমি বলছি এই যে শক্তিটা, জিহাদি শক্তিটা গত 15 বছর তৈরি হয়েছে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস কোন লেভেলে নিয়ে যেতে পারে, এবং সেটা কিন্তু বিজেপির জন্য রীতিমতন আতঙ্কের তৈরি হতে পারে। মানে বহু প্রত্যাশা করার পরেও যদি সঠিকভাবে দুষ্টুর দমন না করতে পারে, তাহলে কিন্তু আমি বলবো যে সরকারের কাছে, সামনে সরকারের পক্ষে সুশাসন রাজ্যে প্রতিষ্ঠা করা খুব কঠিন হবে। আর একটা জিনিস, চন্দ্রখুনের মাধ্যমে থেকে কি শুভেন্দু অধিকারীকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে বা মানুষের কাছেও বার্তা দেওয়া হয়ে গেছে যে শুভেন্দু অধিকারীর যদি আমরা পিএ কে ছিনিয়ে নিতে পারি, তার মানে তোমরা তো কোন ছাড়? একেবারে এইটাই তো আমি বলবার চেষ্টা করেছি। মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। দেখো, এটা টার্গেটেড কিলিং, পরিষ্কার টার্গেটেড কিলিং। এটার উদ্দেশ্য একটাই, যে শুভেন্দুর সাথে রাজনৈতিকভাবে পেরে না উঠে তখন তার আত্মসহায়ককে সরিয়ে দেওয়া। ফলে এটা একদম রাজনৈতিক হত্যা, এবং এই রাজনৈতিক হত্যা করাই হয়েছে এই বার্তাটা দেওয়ার জন্য, যা মানে টাইগার আভি জিন্দা হ্যায়, এই ভাবনাটা নিয়ে। একদম তাই। এই শক্তিটা এত বড় শক্তি, এবং এদের আন্তর্জাতিক চক্রের সাথে সম্পর্ক আছে। এর বড় মানে মানে আমি ডিপ স্টেট যেটাকে বলে, ডিপ স্টেটের সাথে সম্পর্ক আছে। এবং এখানে তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই, আন্তর্জাতিক যে মৌলবাদী শক্তি, এই শক্তির সাথে সংযোগ আছে। এবং এরা কিন্তু, আমি তোমায় বলতে পারি যে পুরোপুরি পট পরিবর্তন করতে পারে, নতুন নতুন ন্যারেটিভ তৈরি করতে পারে। এটা ভয়ের জায়গা। বিজেপির নতুন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই নেক্সাসটাকে মানে ভাঙা।